নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প আপনজন। গল্পটি লিখেছেন মানসেন্দু সমাজপতি। অন্তিম পর্ব। ভদ্রলোক কপালের উপর ডান হাতটা উপুর করে রেখে চোখ বুজে শুয়েছিলেন। আমি পাশে দাঁড়িয়ে গলা খাঁকারি দিতে চোখ খুলে চাইলেন। আলো নিভে আসা চোখের নিচে গাঢ় কাজলের মতো অবসাদ আর ক্লান্তি। হাত জোর করে বললাম, নমস্কার, আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। প্রত্যাশা মতোই কোনো রেসপন্স এলো না। আমিও নাছোড় বান্দা। পাশের টুলটা টেনে নিয়ে বসে পড়লাম। বসছি কেমন? বসে কথা না বললে কথাগুলো সব আবার হাওয়ায় উড়ে যায়, জানেন তো। সাংবাদিক নাকি গোয়েন্দা দফতর? ভদ্রলোকের মুখ কঠিন। না না, আমি একটা কলেজে পড়াই, সঙ্গে একটু আধটু লেখালেখির শখ আছে, এই আর কি। ও ও আচ্ছা, গল্পের প্লট চাই? ভদ্রলোকের গলার স্বর এবার অনেকটা নরম। ঠিক তা নয়, কারো ব্যক্তিগত পরিসরে নাক গলানোর ইচ্ছে আমার নেই। তবে হ্যাঁ, জীবনকে জানতে চাই, জীবন থেকেই তো গল্প উঠে আসে। ভদ্রলোক ইশারায় সুদীপকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, কে? বললাম, বন্ধু। বন্ধুর জন্য এত ছুটাছুটি? বন্ধুও আপনজন হতে পারে? ভালো। আপনার আপনজনরা কেউ? আপনজন? তা সত্যিকারের আপনজনটা যে কে সেটা বুঝতে বুঝতেই এই ছোট্ট জীবনটা শেষ। লালন যেমন সারাটা জীবন খুঁজে বেড়ালেন তার মনের মানুষটিকে। ভদ্রলোকের পড়াশোনা আছে মনে হচ্ছে। বললাম, লালনের মনের মানুষটি কিন্তু জৈবিক নয়, আত্মিক। জৈবিকরা তো আরও সরেস, নিজেদের আখেরটুকু ছাড়া কিচ্ছু বোঝে না। যতদিন একটা জুট মিলের জেনারেল ম্যানেজার ছিলাম, আপনজনের অভাব ছিল না। যেই সে জুট মিল শিখ হতে আরম্ভ করলো, আপনজনেরা ফুটবল ম্যাচ ভাঙা দর্শকের মতো হাওয়া হয়ে যেতে লাগলো। তারপর মিলটা যখন একেবারে বন্ধ হয়ে গেল, ক্রমশ বাজার খরচায় টান পড়া শুরু হলো। ততদিনে গ্যালারি ফাঁকা। এদিকে জুট মিলের জুটের রোঁয়া আর সিগারেটের ধোঁয়া বুকের ভিতর বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। শখটা সামলাতে না পেরে গিন্নি ম্যাসিভ হার্ট অ্যাটাকে পালিয়ে বাঁচলেন। একমাত্র মেয়ে বিদেশে সেটেলড, কাজের চাপে তার আর আসার সময় নেই। তবে তার প্রতি আমি কৃতজ্ঞ আমার মেডিকেল ইন্স্যুরেন্সটা চালু রাখার জন্যে। না হলে এই হাতির খরচ সামলানো আমার ক্ষমতার বাইরে। কাজেই এই মুহূর্তে ওই আমার একমাত্র আপনজন। তবে এই খরচাটা বোধহয় আর ওকে বেশি দিন গুনতে হবে না। অনেকক্ষণ একটানা কথা বলে হাঁপাচ্ছিলেন ভদ্রলোক। খানিকক্ষণ দম নিয়ে এবার স্বগতোক্তি করলেন। আসলে জীবনের এই রঙ্গমঞ্চে যাদের আমরা আপনজন বলে ভাবি, তারা সবাই বোধহয় এই জীবননাট্যের কুশীলব মাত্র। এত মুখোশের ভিড়ে আপনজনের মুখ খুঁজে পাওয়া কি আর সহজ কাজ? লালনের মতোই সারা জীবন খুঁজে ফিরি, কোথায় পাবো তারে? হয়তো উইংসের ওপারে, অন্তত অন্ধকারেই অপেক্ষায় থাকে সে, কি জানি। হাতটা আবার কপালের উপর তুলে চোখ বন্ধ করলেন ইন্দুবাবু। আমি আর কথা না বাড়িয়ে উঠে এলাম সুদীপের কাছে। তারপর থেকে ইন্দুবাবু যেন দিন দিন আরও বিছানার সঙ্গে মিশে যেতে থাকলেন। জীবন মৃত্যুর পাঞ্জা লড়াইতে কি হেরে যাচ্ছে জীবন? নিতাইয়ের মনস্কামনা যে এত তাড়াতাড়ি ফলে যাবে সে নিজেও বোধহয় ভাবেনি। মাঝখানে কয়েকদিন হাসপাতালে যাওয়া হয়নি। দিন তিনেক পর ভিজিটিং আওয়ার্সে ওয়ার্ডে ঢুকেছি। প্রথমেই চোখ পড়ল ইন্দুবাবুর বেডের উপর। বেডটায় অন্য একজন পেশেন্ট। শুনলাম
দুদিন আগে সন্ধে থেকেই নাকি ইন্দুবাবুর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তার নার্সদের ঐকান্তিক প্রচেষ্টা ব্যর্থ করে অবস্থা ক্রমাগত আরও খারাপ হতে থাকে। জীবন মৃত্যুর সেই কুরুক্ষেত্রের সংগ্রাম কেমো রেডিয়েশন দীর্ণ শরীর আর নিতে পারেনি। শেষ রাতে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে। সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিয়ে চলে গেছেন ভদ্রলোক। ম্যাসিভ হার্ট অ্যাটাক। সিস্টাররা নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছে। নিতাই পরম বিতৃষ্ণায় চোখ মুখ কুঁচকে বলল, একদিক দিয়ে ভালোই হয়েছে, এসব খ্যাঁচখ্যাঁচে পাবলিক বেঁচে থেকে সব্বার জীবন হালুয়া করে দেয়, চাঁড়ার লোক একটা। চলে যাওয়া লোকটা সম্বন্ধে এমন মন্তব্য ভালো লাগলো না। বুঝলাম সেদিনের অপমানটা ও এখনো ভুলতে পারেনি। তাছাড়া ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় হয়তো নিতাইয়েরও মাথার ঠিক নেই। কিন্তু নাটক তখনও বাকি ছিল। দুদিন পর হাসপাতালে ঢুকছি। নিতাই দেখতে পেয়েই ছুটে এলো, উত্তেজনায় হাঁপাচ্ছে। হাত ধরে হিড়হিড় করে লবির এক সাইডে টেনে নিয়ে গেল। ওর চোখ বড় বড়, ছলছল করছে। মুখটা হাঁ হয়ে ঝুলে আছে, যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। উত্তেজিত গলায় ফিসফিস করে বলল, জানেন স্যার, হাসপাতালের অফিস থেকে ডেকে পাঠিয়েছিল। ইন্দুবাবু নাকি মারা যাবার আগে ওর প্যানক্রিয়াস দান করে গিয়েছেন আমার ছেলের জন্যে। পরশুই অপারেশন। আমার ছেলেটা বোধহয় বেঁচে গেল এই যাত্রা। নিতাই রুমাল তুলল চোখে। গালে চড় মেরে চলে গেল লোকটা। বাইরেটা দেখে কত খারাপ কথা ভেবেছি, বলে ফেলেছি। সেই আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেল নিজের শরীর দিয়ে। একটা ধন্যবাদ দেওয়ার সুযোগটুকুও দিল না। একটু থেমে দম নিয়ে নিতাই যেন স্বগতোক্তি করল, আপনজন তো আর রক্তের সম্পর্কে হয় না, জীবন দিয়ে যে জীবন ফিরিয়ে দেয় সেই তো আসল আপনজন। বলতে বলতে নিতাইয়ের চোখ মুখ লাল হয়ে উঠল। চোখের কোলে টলটলে জল। মনে হলো একটা মানুষকে ঠিক সময়ে চিনতে না পারার গ্লানি বুঝি ঝরে পড়বে শিশির হয়ে। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।